আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি স্মরণকালের বিখ্যাত চমৎকার ভয়ঙ্কর একটা অধ্যায়ে নিয়ে। আর এই অধ্যায়টা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং। আর সি প্রোগ্রামিংয়ের প্রোগ্রামিং অংশটার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো আসলে ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে ভয়ঙ্কর বলছি কেন, চমৎকার বলছি কেন, আসলে আমরা যারা ইন্টারে আইসিটি পড়ি বা আমরা যখন আইসিটি পড়া শুরু করব নতুন নতুন, তো আমাদের মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয় যে আইসিটিতে অনেকে ফেল করে, আইসিটিতে খুবই কঠিন, আইসিটির মতো কঠিন এই জগতে কোনো বইই নাই, এরকম নানা। আজকে আইসিটি পরীক্ষা ছিল সাদিতের? কেমন দিয়েছো তুমি পরীক্ষা? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। যাই হোক, পাশ হইলে আমি খুশি। এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এখন প্রথম প্রথম তো একটু ফেস করবা, কিছু আনকমন জিনিস লাগবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন যেটা বলি, কথাটা হচ্ছে যে এই আইসিটি সাবজেক্টটা নিয়ে আমরা অনেকেই শুনে থাকি যে আইসিটি সাবজেক্টে অনেকে ফেল করে, অনেকটা কঠিন, এবং হচ্ছে অনেকটা গুজব ছড়ায় আর কি আইসিটি সাবজেক্ট নিয়ে, অনেকেই ছড়ায়। তো এখন কথা হচ্ছে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা নিয়ে অনেক মাতামাতি, এই সাবজেক্টটা নিয়ে হচ্ছে অনেকের টেনশন যে আসলে আইসিটি সাবজেক্টটা এতটাই কঠিন, অনেকেই তো বলে এই সাবজেক্টে ফেল করে, আমরা কি আসলে পারবো নাকি পারবো না। তো দেখা যায় এটা দুঃখজনক বিষয় হলো সত্যি, যখন বাচ্চারা নতুন ইন্টারে ভর্তি হয় ওদেরকে না শুরুতেই এই কথাটা বলা হয়, শুরুতেই একটা গুজব ছড়ায় দেয় ওদের কানের মধ্যে, এ সারা বছর এটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে মিথিল একটা প্রশ্ন করছো, মিম জয়েন করছো, থ্যাংক ইউ। মিথিল প্রশ্ন করতেছো যে আমাদের এক স্যার বলে আইসিটি নারকেলের মতো, উপর থেকে দেখলে ভেতরে বোঝা যায় না। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে বিষয়টা হলো যে এই যে আইসিটি নিয়ে যে মানুষের একটা মানে ভয়ঙ্কর একটা মানে অপনিয়ন বা হচ্ছে তোমার বিভীষিকাময় একটা অবস্থা, প্রথমবার তো ফেল করবা এটা। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে যে এই যে ভয়ঙ্কর অবস্থাটা বাচ্চাদের কানের মধ্যে দেয়, এর ফলে বাচ্চারা সত্যি সত্যি সারা বছর আইসিটিতে ভয়ই পায়, যার কারণে আইসিটা এতটা সহজ, আইসিটি যেটা তুমি বিশ্বাস করবা না। সত্যি কথা, আইসিটি খুবই সহজ, খুবই ইজি, পানির মতো সহজ এক কথায়, যদি তুমি সঠিক গাইডলাইন মতো একটু ভালো করে আইসিটিটা পড়তে পারো। তো এই মিথ্যা কথাগুলো, গুজব কথাগুলো বাচ্চাদের কানে দেয় দেখাই বাচ্চারা আইসিটিকে প্যারাময় মনে করে, করলা তিতার চেয়েও, সরি, করলা রসের চাইতেও অনেক তিতা মনে করে। তো যাই হোক, অনেকগুলো কথা বলেছি, কথাগুলো উঠা না, কথা হচ্ছে আইসিটি সম্পর্কে যে যাই বলুক, তোমরা আল্লাহর নাম নিয়ে শুরু করো এবং ভালো করে পড়ো, এবং যে তোমাকে পড়ায় তার কাছ থেকে ভালো করে শিখে নাও, তাহলে আইসিটি পানির চেয়ে তো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো বলি একটা বিষয়, আইসিটি, আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, একটু ওয়েট করো, আমি শুরু করবো। হ্যাঁ, আমি নোট করছি, আজকে ক্লাস শুরু করবো, একটু প্রথমে কথা বললাম। আচ্ছা, আইসিটির এই যে প্রশ্নটা একটু বাঁকা হয়ে গেছে তো। আচ্ছা, এখানে প্রশ্নটা আসছে, সবাই একটু দেখতে পারো, প্রশ্নটার মধ্যে 1 নং প্রশ্নটা আমাদের প্রথম থেকে আসছে, এরপরে 2 নংটা আসছে আমাদের সংখ্যা পদ্ধতি থেকে, 3 নংটাও আসে সংখ্যা পদ্ধতি থেকে। এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলোর ব্যাখ্যা আমি এখন কিছু বলতে পারতেছি না, দুঃখিত, কারণ আমার ক্লাস করাতে হবে, তো জন্য থ্যাংক ইউ সাদিত, তুমি প্রশ্ন দিয়েছো, খুশি হলাম। মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন যতটুকু দেখতে পেলাম, হ্যাঁ, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, মোটামুটি এটা পারার মতো প্রশ্ন, তারপরও এখানে কোনো কঠিন কিছু নাই। যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা যেটা বলি আইসিটির জন্য মানসম্মত বই কিনবা, সেই বইটা তো দেখতেই পাচ্ছ, এক কথায় মাহবুবুর রহমান স্যারের বই। যারা বই কিনো নাই আইসিটির জন্য সারা বছর, এই বইটা পড়ে ফেলো, আল্লাহর রহমতে আইসিটি নিয়ে কোনো টেনশন নাই, মাহবুবুর রহমান স্যারের বই। আর যদি অন্য কোনো বই কিনতে চাও এটা তোমার ইচ্ছা, তবে এই 1 নম্বর বইটা আমি সবসময় বলবো যে মাহবুবুর রহমান স্যারের বইটা হচ্ছে আইসিটির জন্য আমার এখনকার গবেষণার ফলাফলের উত্তর হচ্ছে বেস্ট। আইসিটি বই হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বইটা কিনে ফেলবা, খুব সুন্দর আইসিটি পড়তে পারবা, শিখতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকে স্পেশাল যে ক্লাস সেটা শুরু করতেছি। তো এখন আমাদের যে আইসিটির যে প্রোগ্রামিং অধ্যায়, এই প্রোগ্রামিং অধ্যায়ের আমাদের প্রথম ক্লাসে আমরা কি শিখবো, আমরা জাস্ট দেখবো আমাদের যে প্রোগ্রামিংটা কিভাবে আসলে যাত্রা শুরু করে, প্রোগ্রামিং মধ্যে আসলে কি কি আছে এটা আমরা দেখবো। হ্যাঁ, হ্যাঁ, কি কিছু বলতেছো মিম, বলো। বললাম স্যার যে কোন চ্যাপ্টার পড়াবেন এখন? আচ্ছা বলি, একটু ওয়েট করো।
আমাদের প্রোগ্রামিং যে অধ্যায়টা এটা হচ্ছে পঞ্চম অধ্যায় আইসিটি। আইসিটি তোমাদের তৃতীয় অধ্যায় শেষ করছি মোটামুটি, 4 নম্বর অধ্যায় যাওয়া উচিত, তৃতীয় অধ্যায় কিছু অংশ বাকি আছে এটা করে, আর 4 নম্বর যাবো, দেন 5 নম্বরে আমি করব। তবে আজকে আইসিটির এই ক্লাসটা স্পেশাল দেখে তোমাদের উত্তেজিত এইচএসসি 27 ব্যাচকে নিয়েই আমি ক্লাসটা করতেছি। ঠিক আছে, দেখো মাশাআল্লাহ ক্লাস আজকে আমাদের 20 জন উপস্থিত। আজকে হচ্ছে আমাদের 3রা ডিসেম্বর 2025 বুধবার। তো মাশাআল্লাহ আজকে অনেকেই জয়েন করছে। আমি চাচ্ছিলাম যেহেতু এটা আমরা প্রথম ক্লাস করতেছি, এই ক্লাস কিন্তু আমি আজও পর্যন্ত বিগত 5-6 বছর অনলাইনে পড়াচ্ছি, অফলাইনে পড়াচ্ছি, অনলাইনে এই ক্লাসটা আজকেই প্রথম। সিরিয়াসলি বলতেছি, অনলাইনে এই ক্লাসটা আজকেই প্রথম, এই জন্য আমি তোমাদের সবাইকে নিয়ে এই চমৎকার ক্লাসটার আয়োজন করেছি, যাতে তোমরাও এখন শিখে ফেলতে পারো। তোমাদের যে 27 ব্যাচের ক্লাস সেটা তো আলাদাই হবে। আপাতত এই 2-1 দিন তোমরা এই ক্লাসটায় জয়েন করো, যেহেতু প্রথম থেকে শেখানো হচ্ছে। আবার তোমাদের নেক্সট উইক থেকে আগের মতোই আইসিটি ক্লাস যেভাবে চলতেছে সেভাবেই চলবে ইনশাল্লাহ। তো মিম বুঝতে পেরেছো যা বললাম? এটা আমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম জয়েন করছো। দেখো, তো আমাদের টপিকের নাম হচ্ছে চমৎকার সি প্রোগ্রামিং। টপিকের নামটা দিয়েছি চমৎকার। তো একটা বিষয় খেয়াল রাখবা, আইসিটির মধ্যে এমন কোনো অংশ নাই যেটা অনেক কঠিন, যেটা বুঝতে আসলে মঙ্গল গ্রহে মানে মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন আসে এরকম মানে হিজিবিজি মানে কিনি বলে গুজব সংক্রান্ত কথায় তোমরা কান দিবা না। আইসিটিটা খুবই সহজ, জাস্ট মনোযোগ দিয়ে দেখো কীভাবে আইসিটি পড়তে হয়। তো বলি আমাদের সি প্রোগ্রামিং যে অংশটা আছে, এই সি প্রোগ্রামিংয়ের মধ্যে আমাদের বেসিক থেকে আমাদের আস্তে আস্তে আপ লেভেলে যেতে হবে। আরেকটা বিষয় বলি, এই যে ক্লাসটা এটা আমার স্পেশালভাবে এইচএসসি 26 যারা আছে ওদের উপর ফোকাস করে নেওয়া হচ্ছে। এই জন্য আমি চাচ্ছি যে এই পুরো মাসটা, এটা তো ডিসেম্বর মাস, তো এই পুরো মাসটার মধ্যেই এই প্রোগ্রামিংটা আমরা লাগাতার ক্লাস নেব ডেইলি ইনশাল্লাহ। আর বাকি যে ক্লাসগুলো আছে 27 ব্যাচ তোমাদের, সেই ক্লাসগুলো চলবে। তবে এই সি প্রোগ্রামিং ক্লাসটা আমি তো মানে একটা নিয়ে নিব যাতে করে আমাদের শেষ হয়ে যায় সি প্রোগ্রামিং অংশটা। আর বাকি ব্যাচের ক্লাস তো ঠিকভাবেই হবে, কোনো সমস্যা নেই। যাই হোক, শুরু করলাম। দেখো, তো আমাদের এই সি প্রোগ্রামিং এটা আমাদের হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ভাষা। সি প্রোগ্রামিং হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ভাষা। তো আমি টপিকের নাম দিচ্ছি। আজকে কয়টা পর্যন্ত ক্লাস নেবেন? আচ্ছা বলি, এই ক্লাসটা যতক্ষণ চলো ততক্ষণ নিব, জাস্ট তোমরা মনোযোগ দিয়ে দেখো। SMS দিও না প্লিজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। SMS দিলে অনেকেই দেখতে পাবে না, হ্যাঁ। আর যদি না বুঝতে পারো আমাকে জানাও। শুরু করলাম। তো আমাদের সি প্রোগ্রামিং শিখতে হলে সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে, সি ভাষা। আসলে এই সি প্রোগ্রামিংটা একটা ভাষার মাধ্যমে গঠিত হয়, যার নাম হচ্ছে সি ভাষা বা সি ল্যাঙ্গুয়েজ। তো আমি নাম দিয়েছি সি ল্যাঙ্গুয়েজ বা সি ভাষা। এখন তোমাকে জানতে হবে সি ভাষাটা আসলে কি। আমি তোমাদেরকে সব বুঝায় বলবো, তোমরা আমাকে একটু জানাও যে আমার কথাগুলো ভালো করে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। সবাই একটু আমাকে রেসপন্স করে জানাও তো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার যেটা বলি খেয়াল করো, এই যে সি ল্যাঙ্গুয়েজ, এই সি ল্যাঙ্গুয়েজটা আসলে কি? আমরা কিন্তু জানি আমাদের প্রথম প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা, এগুলো কিন্তু আমরা পড়ে আসি। যারা পড়ো না আর কি, বইটা খুলে দেখতে পাবা যে বিভিন্ন প্রজন্মের ভাষা পাওয়া যায়। অর্থাৎ এত সাল থেকে এত সালের মধ্যে এই প্রজন্মের ভাষা থাকে, তারপর অত সাল থেকে অত সালে ওই প্রজন্মের ভাষা কাজ করে। মানে বিভিন্ন সালের ভিত্তিতে আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়, আর সেই ল্যাঙ্গুয়েজে আমরা কি করি, কাজগুলো করি আর কি। তো আমাদের এই সি প্রোগ্রামিংয়ের যে সি ভাষাটা বা সি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমাদের 3rd জেনারেশন ল্যাঙ্গুয়েজ। খুবই ইম্পর্টেন্ট MCQর জন্য, এবং আমাদের মনে রাখতে হবে বেসিক ইনফরমেশনটা, যে সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা তৃতীয় প্রজন্মের ভাষা, 3rd জেনারেশন ল্যাঙ্গুয়েজ অথবা তৃতীয় প্রজন্মের ভাষা। এটা ডাইরেক্ট মুখস্থ করবা। এটা আমাকে জানাও এই কথাটা বুঝতে পারলা কিনা। এক কথায় সি প্রোগ্রাম হচ্ছে 3rd জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা তৃতীয় প্রজন্মের ভাষা। আমার কথা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা, এখন বর্তমান যে যুগ, সেই বর্তমান যুগে আমাদের কত জেনারেশন চলতেছে বলো তো? এখন যারা আমরা আছি বর্তমানে, জেনারেশন কত বলো? চতুর্থ নাকি? আচ্ছা, চতুর্থ তো আমাদের আগে থেকেই হচ্ছিল। বর্তমান জেনারেশন কিন্তু হ্যাঁ পঞ্চম, ভেরি গুড, পঞ্চম প্রজন্ম। কারণ কি, পঞ্চম প্রজন্ম শুরু হয়ে গিয়েছে, তবে এখনো ওরকম ভাবে এটার কার্যকর শুরু হয়নি। মানে প্রাথমিক স্টেপ শুরু হয়েছে আর কি, 5th জেনারেশন শুরু হয়েছে বর্তমানে। তাহলে খেয়াল রাখবে, এটা আমাদের সাধারণ জ্ঞান জানতে হবে। তো 3rd জেনারেশন, হ্যাঁ জেন জি, ঠিক আছে। তারপর এটা প্রজন্ম হচ্ছে পঞ্চম আর কি, খেয়াল রাখবা।
এখন তৃতীয় প্রজন্মের ভাষাটা বুঝতে পারলাম, এটা আমাদের মনে রাখতে হবে যে সি ল্যাঙ্গুয়েজটা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বলো। প্রজন্ম মানে মানে কয় বছর পর পর একটা প্রজন্ম চেঞ্জ হয়? এখন দেখা যায় কোনো কোনো ইয়াটা যে প্রজন্ম দেখা যায় 100 বছর পর চেঞ্জ হয়, কোনো কোনো দেখা যায় 50 বছর পর চেঞ্জ হয়, কোনো কোনো দেখা যায় 30 বছর পর চেঞ্জ হয়। এটা নির্দিষ্ট সীমারেখা নাই। তবে দেখা যায় যখন প্রযুক্তির উন্নয়ন ঘটে, যখনই হুট করে প্রযুক্তিটা চেঞ্জ হয়ে যায়, তখন নতুন প্রজন্মের একটা যাত্রা শুরু হয়। মোটামুটি আমরা ধারণা করতে পারি যে 100 বছরের মধ্যেই এই প্রজন্মটা চেঞ্জ হয়, ধারণা করা যায় আর কি। তবে এটা নির্দিষ্ট না। আচ্ছা, তাহলে কোন প্রজন্মের মধ্যে গিয়ে মানে বলো, বুঝতে পারিনি, আবার বলো। আচ্ছা স্যার, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যাচ্ছি পরবর্তী। এখন থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ হইল, এখন আমি যে পরবর্তী এই তৃতীয় প্রজন্মের ভাষা সি ভাষা। এর আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কম্পাইলড ভাষা। সি ল্যাঙ্গুয়েজকে কম্পাইলড ভাষা বা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ বলে। এখন এই কম্পাইল ল্যাঙ্গুয়েজটা কি? এটা কম্পিউটারের মধ্যে কাজ করে। এখন কম্পাইল ভাষা থেকে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কম্পাইলার। আমি তোমাদের বুঝা দিই এই কম্পাইল ভাষাটা আসলে কি, এটা আমি একটু পরে বলতেছি। কম্পাইল শব্দ থেকে আমরা একটা ইংরেজি ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে কম্পাইলার। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা কিন্তু আমাদের বইতেও আছে, এগুলো সবই আছে বইতে। এটা বইতে একটু সুনির্দিষ্ট করে বলা আছে কম্পাইলার। কম্পাইলার, এই কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার, মনে রাখবা। কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার যার বাংলা নাম হচ্ছে অনুবাদক। বাংলাটা মুখস্থ করবা, বাংলা নাম হচ্ছে কি? অনুবাদ। আসলে আমার নখগুলো একটু বড় বড়, আমি আসলে নখ করার সময় পাচ্ছি না, কিছু মনে করো না কেউ আবার। এখন যেটা বলি খেয়াল করো, যে আমাদের এই থার্ড জেনারেশন থেকে আমরা শিখলাম যে এই সি ল্যাঙ্গুয়েজের অপর নাম কম্পাইল ভাষা, এবং এই কম্পাইল ভাষা থেকে আমার কম্পাইলার শব্দটা এসেছে। এখন এই কম্পাইল ভাষাটা আসলে কি? আমরা যখন কম্পিউটারের মধ্যে কাজ করি তখন কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কাজ হয়। হ্যাঁ, ভেরি গুড, মানুষের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। তো কম্পাইল ভাষাটা আসলে কি? কম্পাইল ভাষা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম করার জন্য যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি আমরা, যে সিস্টেমটা ব্যবহার করি, সেই সিস্টেমটার মধ্যে একটা অংশ হচ্ছে কম্পাইল ভাষা। আর এই কম্পাইল ভাষা থেকে আমাদের প্রোগ্রামের কাজটা চলমান থাকে বা প্রোগ্রামের কাজগুলো হয়ে থাকে আর কি। এটাকেই বলা হয় কম্পাইল ভাষার একটা উদাহরণ। আমার কথা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। স্যার বুঝতে নেই। বুঝো নাই? আচ্ছা, আমি বললাম আচ্ছা আমাদের কম্পিউটারের মধ্যে প্রোগ্রামিং করার জন্য একটা ভাষা নিয়ে কাজ করে, এর মধ্যে তো সি ল্যাঙ্গুয়েজ একটা আছে। এই সি ল্যাঙ্গুয়েজ ছাড়াও আমার আরও কিছু ভাষা কাজ করে, এর মধ্যে একটা ভাষার নাম কম্পাইল ভাষা। এই কম্পাইল ভাষাটার মাধ্যমে সি ল্যাঙ্গুয়েজটা কাজ করে। এটা একটা হচ্ছে বড় সেক্টর, এখান থেকে সি ল্যাঙ্গুয়েজটা আবার আসছে। এরপরে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সি প্রোগ্রামিং চলে। মানে হচ্ছে তুমি দেখো না যে ভাষার গঠন থাকে না, বাংলা ভাষার অনেকগুলো রূপভেদ থাকে, চলিত, সাধু, প্রমিত, অনেকগুলো রূপভেদ থাকে না, কথা কি বুঝছো? তো এরকমই যে আমার সি ল্যাঙ্গুয়েজের ভিতরেও কম্পাইল ভাষা বলে একটা উদাহরণ আছে বা একটা অংশ আছে, যেটা নিয়ে আমাদের সি প্রোগ্রামিং কাজ করা হয় বা সি প্রোগ্রামের মধ্যে কাজ করে আর কি। এটা বেশি মানে মনোযোগ দিয়ে এটা গবেষণা করতে হবে এরকম না, জাস্ট জানা আর কি। এখন আসি কম্পাইলার। এই কম্পাইলারটা হচ্ছে আমার প্রোগ্রামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি তোমাদেরকে একটা বিষয় উদাহরণ দিলে তোমরা কম্পাইলারটা বুঝতে পারো। কম্পাইলার মানে হচ্ছে একটা সফটওয়্যার যেটা আমাদের কম্পিউটারের মধ্যে থাকে। এখন আমি তোমাদের যদি বলি যে অনেক আগের ইতিহাস চিন্তা করো, যখন মোবাইল ছিল না, 1970 কথা চিন্তা করো বা এর আগে। আচ্ছা, কম্পাইল মিনিংটা না, কম্পাইল হচ্ছে একটা প্রক্রিয়া আর কি, ভাষার একটা প্রক্রিয়া যেখানে আমাদের ভাষা নিয়ে কাজ করে। এর বাংলা ভাষাটা আমি এখনো খুঁজে পাইনি। এখন যেটা বলি শোনো, আমাদের অতীতে যখন আমাদের যোগাযোগ করা হইতো তখন দেখা যেত চিঠি আদান প্রদান করা হইতো, চিঠির মাধ্যমে যোগাযোগটা হতো। বর্তমানে তো মোবাইলে যোগাযোগ হয়, SMS ইন্টারনেটে হয়। আর অতীতে কিন্তু চিঠি আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ হইতো। এখন এই যে চিঠিটা তুমি যখন লিখে পাঠাও, এই চিঠি কিন্তু নিজে নিজে পৌঁছায় না, গন্তব্যে কি নিজে নিজে পৌঁছায় না। চিঠি যে বহন করে একজনের কাছ থেকে অন্যজনের কাছে পৌঁছায়, তার নাম কি বলতো? চিঠি বহন করে যে নিয়ে যায় যে মানুষটা, তার নাম কি? কে বলতে পারবা? সংবাদক।
পোস্টম্যান রানার না স্যার, পোস্টম্যান ভেরি গুড রানার। আচ্ছা পোস্টম্যান বা ডাক পিয়ন এটা খেয়াল রাখতে হবে। আমাদের হয়তো বা এই জিনিসগুলো ভুলে যাই যে চিঠিগুলো যারা নিয়ে একজনের কাছ থেকে অন্যজনের দেয় তার নাম হচ্ছে ডাক পিয়ন বা পোস্টম্যান। ঠিক আছে, কথা ক্লিয়ার? পোস্টম্যান সংক্ষেপে। এসএসসির মধ্যে যে পড়ছিলাম রানার চিঠি নিয়ে যায়। আচ্ছা ওটাও হয় কি? হ্যাঁ ওটাও হয়, মানে ওই রানার বলো বা পোস্টম্যান বলো, তারপর হচ্ছে ডাক পিয়ন বলো, যাই বলো একই সেম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা গেল। এখন কথা হচ্ছে যে চিঠি বহন করে তাকে বলে ডাক পিয়ন। আচ্ছা এখন তোমাদের বলি, বাংলা কিছু শিখাই, বলো তো যে যে লেখালেখি করে তাকে কি বলে হয়? যে লেখালেখি করে, লেখক। ভেরি গুড। যে পড়াপড়ি মানে পড়াপড়ি তো হয় না, মানে পড়াশোনা করে আর কি, এটা কি? পাঠক। পাঠক আচ্ছা এখন যদি বলি যে অনুবাদ করে তার নাম কি হবে? যে অনুবাদক। ভেরি গুড, এই যে পাইছো কিনা দেখো, যে অনুবাদ করে তার নাম অনুবাদক। এর মিনিংটা কি জানো? এই মিনিংটা হচ্ছে আমাদের কম্পিউটারের ভাষাটা হচ্ছে মেশিন ভাষা, 0 আর 1, এটা ছাড়া কম্পিউটার কিছু বুঝে না। এখন আমরা যে কথা বলি না, তোমার নাম আমার নাম, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, এই ভাষাগুলো কিন্তু কম্পিউটার বুঝে না। কম্পিউটার বুঝে 0 আর 1, 0 আর 1। এখন আমাদের এত কমপ্লেক্স এত উপজাতির ভাষা, এত জাতির ভাষাগুলো কম্পিউটার কেমনে বুঝে? কম্পিউটার বোঝানোর জন্য একটা মানুষ লাগবে, সেই মানুষটা হচ্ছে এইটা, কম্পাইলার। কি বললাম? কম্পিউটারকে পৃথিবীর, হ্যাঁ হ্যাঁ এটা একটা সফটওয়্যার। কম্পিউটারকে পৃথিবীর সকল ভাষা শেখানোর জন্য যে সফটওয়্যার কাজ করে তার নামই কম্পাইলার। এটা কম্পিউটারের মধ্যে, প্রতিটা কম্পিউটারের মধ্যে সেট করা থাকে। এবার কথাটা বুঝছো কিনা? আচ্ছা সবাই কি বুঝছো এই কম্পাইলারের ব্যাপারটা? বুঝছো কিনা যে যেই মানুষটা পৃথিবীর সকল মানুষের ভাষাকে কম্পিউটারের মেশিন ভাষায় রূপান্তর করে তার নাম হচ্ছে কম্পাইলার বা অনুবাদক। বুঝছো সবাই? সবাই কথা বলো, বাকিরা কথা বলো, বাকিরা রেসপন্স করো। আচ্ছা আজকে আমাদের ক্লাসে 26 ব্যাচে একজন নতুন আসছো, তার নাম হচ্ছে আমাদের হাফসা মিম। হাফসা মিম এই পর্যন্ত যতটুকু আলোচনা করছি বুঝতে কেমন পারছো একটু আমাকে জানাও। জি স্যার বুঝছি। থ্যাংক ইউ। আচ্ছা এটা গেল। হ্যাঁ এরপর যাচ্ছি, হ্যাঁ এরপর হচ্ছে আমাদের পরবর্তী অংশ। হ্যাঁ খেয়াল করো সবাই, আমরা পরবর্তী অংশগুলো যাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। পরবর্তী বিষয়টা আমি তোমাদের একটু আগে বলছিলাম, এগুলো লিখছি আর কি নোট হিসাবে, যে লেখালেখি করে যে লেখক, তারপর হচ্ছে গবেষণা করে যে গবেষক, ঠিক আছে এটা আমরা জানি, এবং অনুবাদ করে যে তার নাম হচ্ছে কি অনুবাদক বা কম্পাইলার। খাদিজা জয়েন করছো, থ্যাংক ইউ। এখন আমরা একটা ফ্লো চার্ট শিখবো। ফ্লো চার্ট হচ্ছে আমাদের এইখানে কম্পাইলার কিভাবে কাজ করবে। মনে রাখবা প্রথম কথা হচ্ছে আমাদের এই কম্পাইলারকে আমরা একটা সফটওয়্যার বলবো। কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার, আর এই সফটওয়্যারটা কেমন, মানে এটাকে বুঝার জন্য আমরা এভাবে লিখছি যে ডিকশনারি তোমরা জানো যে বাংলা থেকে ইংলিশ করা যায়, ইংলিশ থেকেও বাংলা করা যায়। সাপোজ একটা ওয়ার্ড তুমি চাচ্ছ বাংলা করবা, তখন ডিকশনারিতে যা সেই ওয়ার্ডটা লিখো, সার্চ করলে এটা কি চলে আসে, বাংলা করে চলে আসে, ইংরেজি ওয়ার্ডটা বাংলা চলে আসে। এখন এই যে ডিকশনারি, এইটা কিন্তু একটা কম্পাইলারের মতো কাজ করে, কারণ কি ডিকশনারি হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে তুমি ইনপুট দিলে আউটপুটে তোমার ফলাফল পাওয়া যাবে। সাপোজ তুমি ইনপুট দিয়েছো লুক, আর ডিকশনারিটা লুকের অর্থ বের করে তোমাকে বের করবে কি দেখা। লুক অর্থ কি দেখা, গুড মানে ভালো। এই যে আমরা যে ডিকশনারির মধ্যে ইনপুটগুলো দেই, এই যে ডিকশনারির মধ্যে যে আমরা লিখি না লুক অর্থ কি, পিকচার অর্থ কি, এইগুলো হচ্ছে ইনপুট, এগুলোকে বলা হয় ইনপুট দেওয়া। সফটওয়্যারের মধ্যে বাহির থেকে কোনো কিছু প্রয়োগ করাই হচ্ছে ইনপুট দেওয়া। এই ইনপুট কথাটা যে বলছি, কথাটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, এটা আমাকে জানাও কথাটা বুঝছো কিনা। ইনপুট হচ্ছে বাইরে থেকে যেটা প্রয়োগ করি সফটওয়্যারের মধ্যে, এটা ইনপুট। আর আউটপুটটা হচ্ছে সফটওয়্যার যে কাজটা করে আমাদেরকে প্রদর্শন করে বা বের করে, তার নাম হচ্ছে আউটপুট। এই যে কথাটা বললাম ইনপুট আর আউটপুট, এই কথাগুলো প্রোগ্রামিংয়ে অনেক কাজে লাগবে, মনে রাখবা। তো এখন এরপর হচ্ছে গুগল ট্রান্সলেট। কম্পাইলারকে আমরা গুগল ট্রান্সলেটের সাথে তুলনা করতে পারি। কেন তোমরা কি জানো গুগল ট্রান্সলেটে কি হয় বলো তো? গুগল ট্রান্সলেটে কি করতে পারি আমরা, বা কি করা যায় এখানে, বা এখানে কি করা হয়? হ্যাঁ ভাষা ট্রান্সফার, ভেরি গুড। সাপোজ তুমি একটা জাপানিজ ভাষা একটা ওয়ার্ড দেখছো, এই ওয়ার্ড তুমি বাংলা ভাষায় চিনতে চাও বা কি বলছে এখানে, তুমি তো জাপানি ভাষা জানো না, চাইনিজ ভাষা জানো না, এগুলো ওই গুগল ট্রান্সলেটের মধ্যে দিবা,
চলে আসবে বাংলায়। তো গুগল ট্রান্সলেট হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা একটা ভাষাকে রূপান্তর করে আরেকটা ভাষায় পরিণত করে। তো এটা কি বোঝানোর জন্য বললাম যে কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার, আর এই সফটওয়্যারগুলো এরকম ডিকশনারি গুগল ট্রান্সলেটের মতো কাজ করে। এটা হচ্ছে বেসিক আলোচনা যে কম্পাইলার বলতে আসলে কি বোঝায়। কার কোনো প্রশ্ন আছে এই কম্পাইলার সম্পর্কে থাকলে বলতে পারো আমাকে। মোটামুটি আগেও বুঝাইছি, একটু আগে উদাহরণ দিয়ে। আমাকে বলো, এনিওয়ান কোনো প্রশ্ন আছে? তাড়াতাড়ি বলো। আচ্ছা, এরপরে আমি যাই পরবর্তী লাইনে। পরবর্তী লাইনটা হচ্ছে আমাদের এটা একটা ফ্লো চার্ট। মনে রাখবা যে কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাকে বুঝতে থাকে। মেশিন ভাষা হচ্ছে 0 আর 1। তো আমরা যত কথা বলি, মানুষের যত ভাষা আছে, যত রকম ভাষা আছে, সবগুলো ভাষা কম্পাইলার গ্রহণ করে প্রথমে। এই কম্পাইলার নিজের একটা প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। সেই কাজের মাধ্যমে কম্পাইলার সকল ভাষাকে রূপান্তর করে মেশিন ভাষায়, যেটাকে হচ্ছে 0 আর 1 দ্বারা প্রকাশ করা হয়। আর এই 0-1টাই কম্পিউটার বুঝতে পারে। আর এই 0-1টা যখন বুঝতে পারে কম্পিউটার, তখন কম্পিউটার দ্বারা যে কোনো প্রবলেম সলভ করা যায়। এটা হচ্ছে আসলে ইতিহাস, মেন ইতিহাসটা এটাই। কম্পিউটার দ্বারা যত রকম প্রবলেম সলভ করতে চাও, তখন এই প্রক্রিয়ার মাধ্যমে সলভ হয়। কম্পিউটার শুধু 0 আর 1 বুঝে, মানুষ কিন্তু 0 আর 1 বলতে 0 আর 1 ছাড়া কিছুই বুঝে না, কিন্তু কম্পিউটার এটা ছাড়া কিছুই বুঝে না। এখন আমরা যতই সমস্যা বলি কম্পিউটারকে, যে কম্পিউটার আমার একটা অঙ্ক সমস্যা সমাধান করে দাও, কম্পিউটার আমি একটা সেন্টেন্স পারতেছি না, আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝা দাও, কম্পিউটার আমি এই প্রবলেমে পড়ছি, এটা সমাধান আমাকে বের করে দাও। কম্পিউটারে যতই তুমি তোমার মনের ভাষায়, রঙের ভাষায়, অনুভূতির ভাষায়, ভালোবাসার চোখে যাই বোঝাও, কম্পিউটার কিন্তু এগুলো কিচ্ছু বুঝবে না। কম্পিউটার বুঝবে কি 0-1 0-1 0-1। এখন এই সমস্যাটা সমাধান করার জন্যই কম্পাইলারের আবিষ্কার হয়েছে, এই সফটওয়্যার আবিষ্কার হয়েছে। তো আমাদের যত ভাষা আছে, মনের আকাঙ্ক্ষা, চাহিদা, সব কিছু কম্পাইলার কি করে গ্রহণ করে। গ্রহণ করার পর নিজে অনেক পরিশ্রম করে কম্পিউটার যে ভাষা বুঝতে পারে মেশিন ভাষায় কনভার্ট করে। অর্থাৎ আমাদের যত কথা আছে সবগুলো কথা কম্পিউটার বুঝার জন্য কম্পাইলার মেশিন ভাষা 0-1 0-1 করে রূপান্তর করে। দেন এই কোডগুলো দেখে দেখে কম্পিউটার বুঝতে পারে যে আমি কম্পিউটারকে কি বলতেছি, কি বুঝাচ্ছি, কম্পিউটারকে কি চাচ্ছি বলতে। কম্পিউটার সেটা বুঝতে পারার পর আমার যত প্রবলেম আছে কম্পিউটার লগে লগে সলভ করে দেয়। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষার মধ্যে একটা স্পেশাল ফ্লো চার্ট। এইভাবেই আমাদের প্রোগ্রামিং ভাষা কাজ করে। বলো স্যার, কম্পাইলার কি আমাদের কথা বুঝতে পারে? কম্পাইলার, হ্যাঁ অবশ্যই কম্পাইলার আমাদের কথা বুঝতে পারে বিধায় আমাদের কথাগুলো মেশিন ভাষায় রূপান্তর করে। কম্পাইলার সফটওয়্যারটা ওরকম ভাবে তৈরি করা। কম্পাইলার সফটওয়্যার ওরকম ভাবে তৈরি করা। তুমি দেখো যে আমাদের এআই যেটা আছে, চ্যাট জিপিটি, ওপেন এআই, এই এআই এর মধ্যে কিন্তু পৃথিবীর সকল ভাষাই শিখানো আছে। তুমি বাংলায় কথা বলো, এআই কিন্তু বাংলা উত্তর দিবে, ইংলিশে কথা বলো, ইংলিশ উত্তর দিবে, চাইনিজে কথা বলো, চাইনিজ উত্তর দিবে, আরবিতে কথা বলো, আরবিতে উত্তর দিবে। তুমি কি খেয়াল করছো এটা? এই ওপেন এআই বা চ্যাট জিপিটি, এটা কিন্তু আমাদের পৃথিবীর সকল ভাষায় শিখানো আছে। এখন এই ওপেন এআই হচ্ছে একটা কম্পাইলার, যেটা মানুষের সকল ভাষা বুঝে কাজ করতে পারে। এবার ব্যাখ্যাটা বুঝছো কিনা? এই যে বললাম ডিকশনারি, গুগল ট্রান্সলেট, এটা তো হইতে পারে। এটাকে উদাহরণ দিলাম তো, বুঝছো? আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে, তো মোটামুটি আশা করি অনেকটাই বুঝতে পারছো বা জানতে পারছো অনেক কিছুই। তো এটা আমাদের মোটামুটি প্রাথমিক ধারণা। এখন আমরা চলে যাব আমাদের আজকে ক্লাসে স্পেশাল অংশে। এটা তো আমি ধারণা দিলাম আর কি। হ্যাঁ, আর স্পিকার অফ রাখো প্লিজ, স্পিকার অফ রাখো। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকে ক্লাসে স্পেশাল অংশে। তো এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমরা তো একটু আগে সি ভাষা নিয়ে কথা বলছি। সি ভাষা, সি প্রোগ্রামের মধ্যে সি হচ্ছে একটা ভাষা, আর প্রোগ্রামটা কি সেটা এখন আমরা জানবো বা শিখবো। এই প্রোগ্রাম দিয়ে মূলত আমাদের সি প্রোগ্রামের রচনা হবে বা সি প্রোগ্রামের ইতিহাসটা চালু হবে আর কি। দেখো, প্রোগ্রামটা আসলে কি? এই প্রোগ্রাম কি গান বাজনার প্রোগ্রাম? এই প্রোগ্রাম কি আমাদের কোনো অনুষ্ঠান? এই প্রোগ্রাম কি আমাদের কলেজের যেই ম্যাগাজিন অনুষ্ঠান বলে কলেজের প্রোগ্রাম, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম? এই প্রোগ্রাম কি জীবনের কোনো প্রোগ্রাম? আসলে এগুলো কিছু না। এই প্রোগ্রামটা আসলে কি? তো আমাদের সংক্ষেপে বা একবার সহজ ভাষায় বলতে গেলে প্রোগ্রাম বলতে যেটাকে আমরা বুঝবো যে অনেকগুলো ফাংশনের সমন্বয়ে প্রোগ্রাম গঠিত হয়। জাস্ট একটা লাইনে এই প্রোগ্রামের উত্তরটা পেয়ে যাবা। কি বললাম? প্রোগ্রাম তৈরি করার জন্য অনেকগুলো ফাংশন কাজ করে। ফাংশন, এখন এই ফাংশনগুলা কি, দেখতে কেমন, সেগুলো আমাকে জানতে হবে। তো সবাইকে বলতেছি মনোযোগ দিও, প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট।
এই প্রোগ্রামটা আসলে কি। আমরা যখন সি প্রোগ্রাম করব তখন অনেকগুলো ফাংশন একসাথে কাজ করবে, তো ওই সবগুলো ফাংশনকে নিয়েই একটা প্রোগ্রাম গঠিত হয় বা একটা প্রোগ্রাম রচনা করা হয়। আমার কথা বুঝতে পারছো কিনা? অনেক রকম ফাংশন নিয়ে আমরা কাজ করব, সবগুলো ফাংশনকে একত্রে একটা প্রোগ্রাম বলে। আমাকে একটু জানাও। সফটওয়্যারকে কি প্রোগ্রাম বলে নাকি? না না, সফটওয়্যারকে প্রোগ্রাম বলে না। সফটওয়্যার তো হচ্ছে একটা সিস্টেম, এই সফটওয়্যার আমাদের জন্য কাজ করে। স্যার ওই যে অনেকেই বলে যে এই প্রোগ্রামে যাও ওই প্রোগ্রামে যাও, ফোনের মধ্যে যেগুলো এরকম বলে, তাইলে তখন তো বলে একটা কাজ করার জন্য যে আমি যদি গ্যালারি দিতে চাই গ্যালারি প্রোগ্রামে যাব, আমি গান শুনতে চাইলে অডিও প্রোগ্রামে যাব, আমি ভিডিও দেখতে চাইলে ভিডিও প্রোগ্রামে যাব। এটা বলি, এটা হচ্ছে প্রোগ্রাম। এই যে কথাটা আছে না, এই প্রোগ্রাম, এটা চাইলে কথার প্রেক্ষিতে চলে আসে প্রোগ্রাম, এই প্রোগ্রাম করো সেই প্রোগ্রাম করো। কিন্তু সফটওয়্যারের কাজটা পরিপূর্ণ আলাদা। সফটওয়্যারের কাজ কিন্তু প্রোগ্রামের মধ্যে না, সফটওয়্যার আলাদা প্রোগ্রাম আলাদা, এটা খেয়াল রাখবা। সফটওয়্যার তাহলে যে স্যার আমরা যেটা বলি সবসময় এটা ভুল। ওটা ভুল বলতে ওটা আর কি কথার প্রেক্ষিতে বলি যে আমরা এই প্রোগ্রামটা করবো ওই প্রোগ্রামটা করবো, কথার প্রেক্ষিতে কথা চলে আসে, কিছু কিছু কথা আমাদের কথার প্রেক্ষিতে চলে আসে আর কি, ভুল না। তারপর ওখানে কাজ আছে, প্রোগ্রামের মধ্যে কিছুটা সামঞ্জস্য আছে, কিন্তু প্রোগ্রাম একটা জিনিস, সফটওয়্যার আরেকটা জিনিস, এটা খেয়াল রাখবা। ঠিক আছে, আচ্ছা এখন আমি যাই পরবর্তী উদাহরণগুলো দেখবো। হ্যাঁ, যেমন আমাদের এখন 5টা ফাংশন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম ফাংশনের নাম হচ্ছে মেইন ফাংশন, MAIN, মেইন। আরেকটা বিষয় তোমাদের বলি, ফাংশন লেখার পর অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটগুলো লাগাইতে পারবা না। প্রথম ব্র্যাকেট এইভাবে, দ্বিতীয় ব্র্যাকেট এইভাবে। আমি একটু জুম করে দেখাই তোমাদের। এই যে প্রথম যে ফাংশনটা ব্যবহার করতেছি, মেইন ফাংশনটার নামই হচ্ছে মেইন। কি বললাম? ফাংশনের নামই হচ্ছে মেইন, এটা নাম আর কি, মেইন ফাংশন। তো এখন এই যে মেইন ফাংশন, মেইন লেখার পরে একটা ব্র্যাকেট দিয়ে বা ফার্স্ট ব্র্যাকেট, এইদিকে হচ্ছে তোমার ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট বাম পাশেরটা, আর ডান পাশেরটা হচ্ছে কি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। এইভাবেই যে কোনো আমাদের ফাংশনকে লিখতে হয়। ফাংশনের নাম লিখে তারপরে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাংশনটাকে পরিপূর্ণ শেষ করতে হয়। এভাবেই ফাংশন আমাকে লিখতে হয়। সবাই কি এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। ফাংশন লেখার নিয়মই হচ্ছে এটা, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। বুঝছো? এটা আমাকে জানো, রেসপন্স করো। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই ফাংশনে জীবনও সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ব্যবহার হবে না, খেয়াল রাখবা। এই ফাংশনে কখনোই সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট ব্যবহার হবে না। এখন কথা হচ্ছে এই মেইন ফাংশন দিয়ে কি করে এটা আমার জানতে হবে। তো আমি লিখে রাখছি ডান দিকে, এই মেইন ফাংশন দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করতে হয়। আমরা যখন সি প্রোগ্রাম শুরু করব তখনই আমাদের এই মেইন ফাংশন দিয়ে শুরু করতে হবে। এটা আমাদের বেসিক ইনফরমেশন, কথাগুলো খেয়াল রাখবা। এই কাজগুলো আমাদের মুখস্থ করতে হবে ডাইরেক্ট। হ্যাঁ, মেইন ফাংশন দিয়ে কি করব? মেইন ফাংশন, এই ফাংশনটি প্রোগ্রাম শুরু করতে ব্যবহার করা হয়। প্রোগ্রাম তো অনেক বড়, আমরা যখন সি প্রোগ্রামিং করব দেখব অনেক লম্বা লম্বা সি প্রোগ্রাম, অনেক ইতিহাস। তো আমাদের শুরু করতে হবে এই মেইন ফাংশন দিয়ে। মেইন ফাংশন দিয়ে মূলত প্রোগ্রামটার যাত্রা শুরু হয় আর কি, এটা হচ্ছে মূল কথা। 1 নাম্বার প্রোগ্রাম গেল, মানে 1 নাম্বার ফাংশন গেল। এবার হচ্ছে 2 নাম্বার যেই ফাংশন তার নাম হচ্ছে স্ক্যানএফ। খেয়াল রাখবা। হ্যাঁ, কি লিখলাম? SCAN, স্ক্যানএফ। স্ক্যানের পরে এফ, একটু স্পেস করবা, হালকা স্পেস। এখন একটা ব্যাপার তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে স্যার আপনি স্ক্যানএফ ফাংশনের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই চিহ্নটা আপনি দিয়েছেন কেন বলো তো? এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম কি? সেমিকোলন। এক্সিলেন্ট, থ্যাংক ইউ। সিএম জয়েন করছে, আমি তো সিএম এর একটা বাই না এখন পেলাম, থ্যাংক ইউ। এখন এই সেমিকোলনটা আমরা ব্যবহার করছি এখানে। দেখো আমরা কিন্তু স্ক্যানএফ ফাংশনের ডান পাশে এখানে একটা সেমিকোলন দিছি, কিন্তু এখানে কিন্তু কোনো সেমিকোলন দেই নাই। এটাই হচ্ছে আমাদের এই সি প্রোগ্রামের সবচেয়ে আসল জিনিস, এই জায়গাটা। তুমি যদি মেইন ফাংশনের পরে সি এই যে সেমিকোলনটা ব্যবহার করো, তোমার প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তোমার প্রোগ্রামটা কেটে দেওয়া হবে। বি কেয়ারফুল, মেইন ফাংশনের পরে কখনোই সেমিকোলন বসে না। আর বাকি অন্যান্য ফাংশনের পর অবশ্যই সেমিকোলন ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা নিয়ম, কথাটা খেয়াল রাখবা। হ্যাঁ, কিছু বলো, প্রশ্ন বলো। আমাদের কলেজের টিচার বলছে যে মেইন ফাংশনের পরেও সেমিকোলন দিতে হবে। না, তাহলে ভুল বলতেছে। তাহলে আমি তোমাকে বই থেকেও দেখাইতে পারি এবং আমাদের এটার প্রমাণ আছে, কখনোই মেইন ফাংশনের পরে
সেমিকোলন ব্যবহার করা যাবে না। তার হয়তো বা খেয়াল ছিল, এটা বলতে ভুল গেছে, এটা হইতে পারে। এটা বইতে লেখা আছে এবং আমাদের সব প্রোগ্রামে এটা গ্রহণ করা আছে যে মেইন প্রোগ্রামের পর কখনোই সেমিকোলন হবে না। এটা কিন্তু মারাত্মক, এজন্য আমি তোমাদের এই জিনিসটা একটু স্ট্রংলি বুঝাচ্ছি। সিয়াম, আশা করি বুঝতে পারছো, এটা আমাকে জানাও, বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, তো দেখো স্ক্যানে ফাংশন লেখার পর অবশ্যই সেমিকোলন দিব। এখন এই স্ক্যানে ফাংশনের পরিচয় কি বা কাজটা কি? এই ফাংশনটি প্রোগ্রামের ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমি তোমাদের বলছিলাম না যে সি প্রোগ্রামে আমাদের ইনপুট নিতে হবে, আউটপুট পাওয়া যাবে, অনেক কিছু। তো আমরা যখন সি প্রোগ্রামের মধ্যে ইনপুটের কাজ করব, ইনপুট গ্রহণ করব, ইনপুটের মান নিব, তখন আমাদের এই স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কাজ, এগুলোর কাজ মনে রাখবা, পরবর্তীতে আবার কাজে লাগবে ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি, এই ব্যাপারটা বুঝছো কিনা যে মেইন ফাংশনের পর কখনোই সেমিকোলন ব্যবহার করা যাবে না, আর বাকি সকল ফাংশনে সেমিকোলন ব্যবহার করতেই হবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ক্লাসে বাকিরা আমাকে একটু জানাও, যারা চুপচাপ আছো তোমরা কি বুঝতেছো কথা, একটু আমাকে রেসপন্স করলে আমি খুশি হতাম। বাকিরা একটু কথা বলো প্লিজ। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বার ফাংশন। 3 নাম্বার ফাংশন নাম হচ্ছে প্রিন্টএফ ফাংশন। থ্যাংক ইউ। প্রিন্টএফ, দেখো যে প্রিন্ট লিখে এফ একটু স্পেস দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট, তবে আবার কিন্তু যে সেমিকোলন দিতেই হবে, সেমিকোলন না দিলে এটা আবার কাটা। মনে রাখবা মেইন ফাংশনে সেমিকোলন দিলে কাটা, আর বাকিগুলোতে সেমিকোলন না দিলে কাটা। খুবই চ্যালেঞ্জিং এটা। তো এই প্রিন্টএফ ফাংশন কেন ব্যবহার করা হয়? এই ফাংশনটি প্রোগ্রামের আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমরা যখন ইনপুট নিব অবশ্যই একটা আউটপুট পাবো। হ্যাঁ বলো। স্যার এখানে লিখছেন যে ফাংশনটি প্রোগ্রামে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। ইনপুট নেওয়ার জন্য নাকি দেওয়ার জন্য? মানে ইনপুট নেওয়া বা দেওয়া। আচ্ছা বল, ইনপুট নি বা ইনপুট দেই, এটা প্রায় সেম ভাবে বলা যায়, ইনপুট নিচ্ছি বা ইনপুট দিচ্ছি, আউটপুট পাচ্ছি। ইনপুট দিতে হবে আর আউটপুট নিতে হবে, এরকম না? হ্যাঁ, ইনপুট দিতে হবে, আউটপুট দিতে হবে। অথবা লেখার ক্ষেত্রে একটু ভুল হইতে পারে, স্বাভাবিক, আমার মনে হয় এটা ভুল লিখছে। যাই হোক, ইনপুট দাও বা নাও, যাই হোক, ইনপুটের জন্য মনে রাখবা, ইনপুটের জন্য ব্যবহার করা সিম্পল, আর আউটপুটের জন্য প্রিন্টএফ, এটাই হচ্ছে সিম্পল কথা। বুঝছো এবার? আচ্ছা, এরপরে আমাদের 4 নাম্বার আর 5 নাম্বার। 4 নাম্বার প্রোগ্রামের 4 নাম্বার ফাংশনের নাম হচ্ছে গেট সিএচ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন, এবং সর্বশেষ 5 নাম্বার যেই ফাংশন তার নাম হচ্ছে রিটার্ন জিরো। দেখো রিটার্ন জিরো, সোহান দেখো লিখছি কি রিটার্ন, এটা জিরো, এটা ও না কিন্তু জিরো। রিটার্ন জিরো লেখার পরে আবার সেমিকোলন। আর এই 4 নাম্বার 5 নাম্বার ফাংশন কেন ব্যবহার করা হয়? যখন একটা আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে, এই ফাংশনগুলো শুধুমাত্র প্রোগ্রাম শেষ করতে ব্যবহার করা হয়। প্রোগ্রাম শুরু করতে মেইন ফাংশন দিয়ে শুরু করতে হয়, প্রোগ্রাম শেষ করতে হয় গেট সিএস ব্যবহার করবা অথবা রিটার্ন জিরো ব্যবহার করবা, তাহলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এই হচ্ছে 5টা ফাংশনের সমন্বয়ে প্রোগ্রাম এর বিবরণ। সবাইকে বলতেছি, সম্পূর্ণ যা যা বুঝাইছি পড়াইছি বুঝতে পারছো কিনা সবাই? একটু রেসপন্স করে আমাকে জানাও, একটু কথা বলো। জি স্যার, বুঝছি। আলহামদুলিল্লাহ। তো আমাদের ফার্স্ট লেকচারটার রেকর্ড আমরা এখানেই সেভ করলাম।